शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। বরাকরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ছিনতাইবাজদের কবলে পড়লেন এলাকার এক হার্ডওয়্যার সংস্থার কর্মী। 6 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের বরাকর ফাঁড়িতে, তদন্তে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক শিল্পাঞ্চল জুড়ে। মানুষের ঢিলেঢালা মনোভাবের কারণেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, বলছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রতিষ্ঠিত শিল্পপতি সোনু আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করল সিবিআই। সিবিআইয়ের পৃথক পৃথক দল ইতিমধ্যেই কুলটির বরাকরের হনুমান চড়াইয়ে তার আবাসন, দুর্গাপুরের বিধাননগরে তার আবাসন, কাঁকসার পাবনাড়ায় অবস্থিত তার কারখানায় ও কলকাতায় অবস্থিত তার কার্যালয়ে চালায় তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত কম্পিউটারের 5টি হার্ড ডিস্ক ও ল্যাপটপ। নির্বাচনের দিনে যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। বাড়ি বাড়ি ভোট প্রচারকে গুরুত্ব দিয়ে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। জামুরিয়া এলাকায় ভোট প্রচারে ব্যস্ত রইলেন সিপিএম মনোনীত প্রার্থী ঐশী ঘোষও। রানীগঞ্জ পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ। শুধু বুথ নয়, এবার ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দির মধ্যেও থাকতে পারবে না রাজ্য পুলিশ। বুথ থেকে শুরু করে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার এলাকা পুরোটাই নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্রীয় বাহিনীর। ব্যতিক্রমী সিদ্ধান্ত কমিশনের। হিংসামুক্ত সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানালো কমিশন। বকেয়া বেতন প্রদানের দাবিতে আসানসোলের সিএমপিডিআইএল কার্যালয়ের সামনে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। গত প্রায় 5 মাস ধরে বকেয়া বেতন প্রদানের দাবিতে দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কয়লার নমুনা সংগ্রহ বিষয়ক প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে 2 দিবসীয় রাষ্ট্রীয় কর্মশালার পরিসমাপ্তি ঘটল বুধবার। সিএসআইআর এর রানীগঞ্জ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালার শেষ দিনে কয়লার নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোকপাত করলেন উপস্থিত বক্তারা। ফের প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। 4 দিন ব্যাংক বন্ধ থাকার পর বুধবার কুলটির বরাকর ফাঁড়ি এলাকার বিল্ডার্স ট্রেডার্স নামক একটি হার্ডওয়্যার কোম্পানির মালিকের প্রায় 6 লক্ষ টাকা বরাকরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ওই সংস্থার এক কর্মচারী। হঠাৎ করে দুষ্কৃতীরা ওই কর্মচারীর হাত থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ঘটনার অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে বরাকর ফাঁড়ির পুলিশ। ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ফের প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। 4 দিন ব্যাংক বন্ধ থাকার পর বুধবার কুলটির বরাকর ফাঁড়ি এলাকার বিল্ডার্স ট্রেডার্স নামক একটি হার্ডওয়্যার কোম্পানির মালিক সঞ্জয় আগরওয়ালের প্রায় 6 লক্ষ টাকা বরাকরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ওই সংস্থার কর্মচারী অমিত শর্মা। তককে তককে থাকা দুষ্কৃতীরা ওই সংস্থার কর্মচারী অমিত বাবুর হাত থেকে ব্যাংক চত্বর থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল। এরপরই দোকানের মালিক সঞ্জয় আগরওয়ালকে পুরো বিষয়টি জানান সংস্থার কর্মচারী অমিত শর্মা। সঞ্জয় বাবু তার দোকানের কর্মচারী অমিতকে সঙ্গে নিয়ে বরাকর ফাঁড়িতে ঘটনার অভিযোগ দায়ের করেন।
कैसे आपको इन्फॉर्मेशन मिला, आपको खबर कैसे पड़ी? वही फोन किया हमको, क्या बताया आपको? भैया ऐसे ऐसे बात होगी, आप आइए। बात करके गए, बहुत भीड़ लगा हुआ था वहाँ पे। कहाँ पे हुआ ये घटना? ये बैंक का घूस के अंदर। कितना पैसा कितना पैसा था? 6 लाख कंप्लेन हो गया है? कंप्लेन दे दी है, बड़ा बाहर निकला हुआ है, आएगा तो बुला कर देगा, बुला लेगा। अच्छा, इससे पहले भी एक बार घटना हो चुका है आपका दुकान में शटर बंद वो हुआ? अलग टाइप का, उससे कोई मतलब नहीं। অভিযোগ দায়েরের পর অমিতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে পুলিশ। ব্যাংক লাগোয়া ও বাজার লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতেও শুরু হয়েছে কড়া পুলিশি নজরদারি। এদিকে দিনে দুপুরে ঘটা এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় আতঙ্কিত সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারাও। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বারংবার প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে আসানসোল ও লাগোয়া এলাকায়। বারংবার ঘটা ছিনতাইয়ের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন শিল্পাঞ্চল ও লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দারা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশ। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো 169 জনের। মানুষের ঢিলেঢালা মনোভাবের কারণে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, দাবি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যদিও ইতিমধ্যে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। দেশ জুড়ে নতুন করে বাড়ছে করোনার ভ্রুকুটি। মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাবের মতো রাজ্যে ফের লাগামহীন এই ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন করা হয়েছে নাগপুরের মতো শহরে। এই পরিস্থিতিতে আশঙ্কা তৈরি করে আসানসোলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার রিভারসাইড এলাকার বাসিন্দা প্রাক্তন ইসকো কর্মী বছর 63 অশোক পালের মৃত্যু হলো করোনা আক্রান্ত হয়ে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের রোগ ও জ্বর নিয়ে গত 4 মার্চ ইসকো হাসপাতালে ওই প্রৌঢ় ভর্তি হয়েছিলেন। 12 তারিখ কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার। ইসকো হাসপাতাল কর্তৃপক্ষ হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় 12 মার্চ। 15 তারিখ রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এই ঘটনা ঘিরে শিল্পাঞ্চল জুড়ে ফের আতঙ্কের পরিবেশ। মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 15 মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 169 জনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 16,568 জন। জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 122। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,277 জন। নতুন করে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 11 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতে, করোনা নিয়ে মানুষের ঢিলেঢালা মনোভাবের কারণেই ফের ঊর্ধ্বমুখী আক্রান্তের গ্রাফ। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রার্থীরা বের হচ্ছেন ভোট প্রচারে। মানা হচ্ছে না ন্যূনতম সামাজিক দূরত্ব বিধি। অনেকেই মাস্ক ছাড়াই প্রচারে বের হচ্ছেন, জনসাধারণের সাথে কথা বলছেন, জনসভা সারছেন। তাতেই বিপদ ডেকে আনছেন তারা, এমনটাই মত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। মাস্ক পরা, সাবান দিয়ে বারে বারে হাত ধোয়া, স্যানিটাইজারের ব্যবহার, জনবহুল এলাকা এড়িয়ে চলার মতো বিধি পালনে অনিচ্ছায় ফের বাড়িয়ে দিচ্ছে করোনার সংক্রমণ। সচেতনতাই এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার অন্যতম পন্থা বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যেই করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে দেশ জুড়ে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার 108টি জায়গা থেকে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হচ্ছে। তার মধ্যে 99টি জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে সরকারিভাবে। এর বাইরে 9টি বেসরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। सीबीआई ने प्रतिष्ठित उद्योगपति सोनू अग्रवाल को पूछताछ के लिए जारी किया नोटिस। मंगलवार को सीबीआई के अलग अलग टीमों ने कुल्टी के बराकर में, दुर्गापुर के विधाननगर स्थित आवास में, कांसा के बाबूनारा स्थित कारखाने में और कोलकाता स्थित कार्यालय में भी सीबीआई द्वारा छापेमारी की गई। आवास एवं कारखाने में छापेमारी करने के बाद सीबीआई ने अब प्रतिष्ठित उद्योगपति अमित उर्फ सोनू अग्रवाल को पूछताछ के लिए तलब किया है। सीबीआई द्वारा सोनू अग्रवाल को नोटिस जारी कर आगामी सोमवार को पूछताछ के लिए हाजिर होने का निर्देश दिया गया है। गौरतलब है कि मंगलवार को ही सीबीआई की अलग अलग टीमों ने सोनू अग्रवाल के ठिकानों पर एक साथ धावा बोला था। कुल्टी के बराकर इलाके के हनुमान चढ़ाई और दुर्गापुर के विधाननगर स्थित सोनू अग्रवाल के आवास पर छापेमारी की गई थी। इसके अलावा कांसा के बाबूनारा स्थित कारखाने
और कोलकाता स्थित कार्यालय में भी सीबीआई ने तलाशी अभियान चलाया था। तलाशी अभियान के दौरान पुलिस ने कंप्यूटर के 5 हार्ड डिस्क और 1 लैपटॉप बरामद किया है। पुलिस अब हार्ड डिस्क और लैपटॉप से डेटा रिकवरी करने में जुटी है। इसके बाद उसे फॉरेंसिक जांच के लिए भेजा जाएगा। दरअसल अवैध कोयला खनन एवं तस्करी कांड की जांच कर रही सीबीआई यह पता लगाने में जुटी है कि मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला से कौन कौन उद्योगपति कोयला खरीदते थे और चोरी का कोयला किन किन कारखानों में खपाया जाता था। अवैध कोयले की खरीद फरोख्त में जितने भी उद्योगपतियों के नाम सामने आए हैं, सीबीआई बारी बारी से उन्हें पूछताछ के लिए तलब कर रही है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel
while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc.davps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট बोर्ड, कंप्यूटर लैब
লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। বাড়ি বাড়ি ভোট প্রচারকে গুরুত্ব দিয়ে দিনভর ভোট প্রচারে ব্যস্ত রইলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। জামুরিয়া এলাকায় ভোট প্রচার চালালেন সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। প্রচারে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ। প্রার্থী ঘোষণার পরই পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল ও বাম কংগ্রেস জোটের প্রচার উঠেছে তুঙ্গে। বুধবার জামুরিয়ার বগড়া গ্রাউন্ড থেকে প্রচার শুরু করে গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার চালালেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। সাথে ছিলেন তৃণমূলের 1 নম্বর ব্লক সভাপতি সাধর রায়, সুব্রত অধিকারী, তারকেশ্বর সিং সহ প্রমুখ। এদিন তিনি নিজে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রচার শুরু করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছরের উন্নয়নমুখী সাফল্যের রিপোর্ট কার্ডও বিতরণ করেন। এদিন তিনি প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে দেওয়াল লিখনও অংশ নেন। জামুরিয়ায় 44 বছরের বাম দুর্গ এবার শেষ করবে তৃণমূল। 2021-এর নির্বাচনী প্রচারে বেরিয়ে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং এদিন এমনটাই জানালেন। এখন 1-2 দিন যেতে দেন, বিজেপি ক্যান্ডিডেট করছে আর লড়াই এখানে ত্রিমুখী হবে। 3 ক্যান্ডিডেট লড়বে, তার মধ্যে টিএমসি নিশ্চয়ই বিজয় করবে। এবার আমরা লাল দুর্গ ভাঙবই। অন্যদিকে জামুরিয়ার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকা পরিহারপুর, বাঘশিমুলিয়া সহ বিভিন্ন এলাকা বাদ্যযন্ত্র সহকারে প্রচার সারলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। সঙ্গে ছিলেন সিপিএম নেতা তাপস কবি আব্দুল কায়ুম। নিজেকে পশ্চিম বর্ধমান জেলার মেয়ে বলে পরিচিতি দিয়ে তিনি দাবি করলেন এলাকার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে বেসরকারীকরণের বিরোধিতা সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এদিন প্রচারে স্লোগান তুললেন তিনি। কেন্দ্রের মোদী সরকারের নীতি নিয়েও তীব্র সমালোচনা করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। দেশের মধ্যে দেখছি এই সময় দাঁড়িয়ে থেকে কেন্দ্রের যে বিজেপি সরকার তারা এমন নীতি আনছে যাতে খেটে খাওয়া যে মানুষ, যারা শ্রমিক, যারা কারখানাতে কাজ করে, যাদের ছোট ছোট দোকান পত্র, কিভাবে তাদের উপর শোষণ চালানো হচ্ছে, এমন নীতি আনা হচ্ছে। আপনারা সবাই জানেন গত 7 বছরে যবে থেকে বিজেপি এসছে কিভাবে আমাদের দেশের ভিতরে যে মাইনরিটি আছে সেই কমিউনিটির উপরে আলাদা একটা অ্যাটাক শুরু করা হয়েছে। আমরা দেখেছি যে ধর্মের নামে এক রাজনীতি করা হচ্ছে, ধর্মের নামে মানুষকে বিভাজন করা হচ্ছে। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জের পুরনো এগারা থেকে নতুন এগারা মুচিপাড়া পর্যন্ত একটি মিছিল করেন দলীয় সমর্থকদের সাথে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথাও বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। শুধু বুথ নয়, এবার ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দির মধ্যেও থাকতে পারবে না রাজ্য পুলিশ। বুথ থেকে শুরু করে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার এলাকা পুরোটাই থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে। এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, এবার রাজ্যে বিধানসভা ভোটে সর্বোচ্চ 956 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে, যা এক প্রকার নজিরবিহীন। শুধু বুথ নয়, এবার ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দির মধ্যেও থাকতে পারবে না রাজ্য পুলিশ। বুথ থেকে শুরু করে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার এলাকা পুরোটাই থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে। অতীতে রাজ্যের ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোট গ্রহণ কেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্ব থাকত রাজ্য পুলিশের হাতে, কিন্তু এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এবার রাজ্যে বিধানসভা ভোটে সর্বোচ্চ 956 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে, যা একরকম নজিরবিহীন। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দিও কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনার কারণ কি? কমিশনের ব্যাখ্যা, তারা হিংসামুক্ত ভোট করার চ্যালেঞ্জ নিয়েছে, তাই প্রতিটি বুথকেই স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে, সেই কারণেই এই সিদ্ধান্ত। এছাড়াও কোভিড পরিস্থিতিতে ভোট হওয়ায়
প্রতিটি বুথেই ভোটারদের লাইনে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। অনেক সময় ভোটারদের লাইন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরেও চলে আসতে পারে ধরে নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি কমিশনের এক কর্তার। রাজ্য পুলিশ থাকবে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার দূরে। প্রতিবারের মতো সেখানে রাজনৈতিক দলের ক্যাম্প করার অনুমতি দেওয়া হবে। তবে যেসব বুথ শেষ বেলায় নিরুপদ্রব বলে মনে হবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিছু অংশ রাজ্য পুলিশ ব্যবহার করার প্রস্তাব বিবেচনা করা হতে পারে। কমিশনের পুলিশ পর্যবেক্ষকরা এই নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবারে রাজ্যের প্রতিটি বুথকে স্পর্শকাতর ধরে নিয়ে নিরাপত্তার নীল নকশা তৈরি করেছে নির্বাচন কমিশন। এই নকশা অনুযায়ী ভোট গ্রহণের 72 ঘন্টা আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কি করলো তার সবটাই ভিডিওগ্রাফি করতে হবে, যা প্রতি মুহূর্তে প্রযুক্তি ব্যবহার করে জেলা নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও নির্বাচন কমিশনের নজরে আসবে। কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল নাকি কোনো গোলমাল হলে তারা দেরিতে পৌঁছেছে, কোনো অভিযোগ উঠলে তার সত্যতা ওই ভিডিওগ্রাফির মাধ্যমে যাচাই করা যাবে। কমিশন সূত্রে জানা গিয়েছে এবার ভোটের দিন কুইক রেসপন্স টিমের দায়িত্বেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি বিধানসভা কেন্দ্রে ন্যূনতম 4টি কুইক রেসপন্স টিমের কথা বলা হয়েছে। সেই সংখ্যাটা বাড়তে পারে নির্বাচন কেন্দ্রের আয়তন ও প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। তবে সেক্টর অফিসারের সঙ্গে রাজ্য পুলিশ থাকবে। তার গতিবিধি নজরদারি করার জন্য গাড়িতে জিপিএস বসানো হচ্ছে। একমাত্র মাওবাদী উপদ্রুত জঙ্গলমহলের নির্বাচন কেন্দ্রে সেক্টর অফিসারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। এছাড়াও এসডিও, এসডিপিও, জেলা শাসক ও পুলিশ সুপারের অফিসে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোথাও বড় গোলমাল হলে পাঠানো হবে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। बकाया वेतन के भुगतान की मांग पर आसनसोल के CMPDIL ऑफिस के समक्ष ठेका श्रमिकों ने जमकर विरोध प्रदर्शन किया। ठेका श्रमिकों ने पिछले 5 महीनों का बकाया वेतन जल्द भुगतान करने की मांग की। बकाया वेतन नहीं मिलने से नाराज ठेका श्रमिकों ने बुधवार को आसनसोल में CMPDIL कार्यालय के सामने प्रदर्शन किया। हाथों में बैनर पोस्टर लिए ठेका श्रमिकों ने पिछले 5 महीनों का बकाया वेतन का जल्द भुगतान करने की मांग की। श्रमिकों का कहना है कि बकाया वेतन का भुगतान नहीं होने की वजह से उन्हें आर्थिक संकट का सामना करना पड़ रहा है और घर परिवार चलाना मुश्किल हो गया है। CMPDIL प्रबंधन से कई बार वेतन भुगतान करने की मांग की गई, लेकिन अब तक उन्हें सिर्फ आश्वासन ही मिला। इसलिए बाध्य होकर अब उन्हें आंदोलन का रास्ता अपनाना पड़ा। 2020 আপনার 2.5 মাস ডিউটি করার পর আমাদের পেমেন্ট তো পাইনি। আমরা 24 ঘন্টা ডিউটি দিয়েছি। সেই সময় আমাদের একটা দুর্ঘটনা ঘটে। আমাদের এতে ডাকাতি হয় ক্যাম্পে। ডাকাতি হওয়ার পর আপনার আমাদের দুটো ব্যাটারি মেশিনে খুলে নিয়ে যায়। সেটা কোম্পানি আমাদের উপরে চার্জ করেছে। আমাদের পেমেন্ট পুরোপুরি আটকে দিয়েছে নভেম্বর মাসে। সেটা আপনার মে মাসে হয়েছিল 2020। সেটা এতদিনে এটা কেসটা দিয়ে ওপেন হয়েছে। কত বছর ধরে কাজ করতে এখানে? আমি আপনার 8 বছর। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। कोयला नमूनाकरण तकनीक पर आधारित 2 दिवसीय राष्ट्रीय कार्यशाला का आयोजन रानीगंज कैंपस में किया गया। राष्ट्रीय कार्यशाला का आयोजन केंद्रीय खनन एवं ईंधन अनुसंधान संस्थान की तरफ से किया गया है। कोयला नमूनाकरण तकनीकों की 2 दिवसीय राष्ट्रीय कार्यशाला का बुधवार को समापन हो गया। केंद्रीय खनन एवं ईंधन अनुसंधान संस्थान की तरफ से रानीगंज कैंपस में आयोजित राष्ट्रीय कार्यशाला के आखिरी दिन कोयला नमूनाकरण तकनीकों के बारे में विस्तार से जानकारी दी गई। सैंपलिंग और टेस्टिंग के जरिए किस प्रकार से पहले की गुणवत्ता में सुधार लाई जा सकती है, इससे जुड़े तकनीकी पहलुओं के बारे में अधिकारियों को जागरूक करने का प्रयास किया गया। दरअसल केंद्रीय कोयला और ऊर्जा मंत्रालय द्वारा नीति आयोग के साथ मिलकर देश भर में कोयले की गुणवत्ता में सुधार के लिए व्यापक स्तर पर प्रयोग किया जा रहा है और कोयला नमूनाकरण तकनीकों पर आधारित यह राष्ट्रीय कार्यशाला भी उसी का हिस्सा है। प्रोजेक्ट लीडर डॉक्टर अशोक कुमार सिंह ने बताया कि इससे पहले ECL के मुगमा माइंस में कोयला नमूनाकरण तकनीक के बारे में अधिकारियों को प्रशिक्षण दिया गया और दूसरे दिन रानीगंज में प्रशिक्षण कार्यक्रम आयोजित किया गया। उन्होंने बताया कि कोयले की गुणवत्ता निर्धारण के लिए अलग-अलग 30 उद्योगों की तरफ से आवेदन किया गया था। इसके बाद कोयले की गुणवत्ता के निर्धारण के लिए राष्ट्रीय स्तर पर कार्यशाला आयोजित की जा रही है। देश के लेवल में मंत्रालय से मिनिस्ट्री ऑफ कोल, मिनिस्ट्री ऑफ पावर एवं नीति आयोग सबके सौजन्य से इंडिया भर में कोल क्वालिटी पर जो योजनाएं चल रही हैं उसमें सिम्फर सबसे महत्वपूर्ण संस्थान है। इंडिया के किसी भी पावर प्लांट में 1 भी ग्राम कोयला जाता है किसी भी माइन से, वहाँ पे सिम्फर की टीम लगी हुई है और जो कि कोल इंडिया एंड पावर प्लांट के साथ जॉइंटली काम करती है। जो भी कोयला वहाँ डिस्पैच होता है उसको BIS प्रोसेस से, स्टैंडर्ड प्रोसेस से सैम्पलिंग करके उसको अनबायस्ड रूप से सैम्पलिंग किया, टेस्टिंग किया, उसका रिजल्ट रिपोर्ट करते हैं। उसके बाद रिपोर्टिंग के बाद ही जो ग्रेड आता है G1 से G17 ग्रेड, उस ग्रेड को सिम्फर के डिक्लेरेशन के बाद कोल इंडिया को पावर सेक्टर वाले पैसा देते हैं। तो इसका आवश्यकता इस ट्रेनिंग के इसलिए पड़ा, लगभग 30 इंडस्ट्री से लोग हमारे पास आए हैं ट्रेनिंग के लिए। इसमें इनको है कि अवेयरनेस हो जाए कि सैम्पलिंग क्या है, कोल सैंपल क्या है, कोल सैम्पलिंग क्या है, कोल के क्वालिटी या गुणवत्ता निर्धारण के लिए सैम्पलिंग का कितना अहम योगदान है, इंटरनेशनली क्या क्या टेक्निक अवेलेबल है जिससे कि कोयले को अच्छी तरह से सैम्पलिंग ऑटोमेटिकल सैम्पलर, आगर मशीन से, हर टाइप की ऑटोमेटिक मशीनों से इनको ट्रेनिंग दी गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বরাকরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ছিনতাইবাজদের কবলে পড়লেন এলাকার এক হার্ডওয়্যার সংস্থার কর্মী। 6 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের বরাকর ফাঁড়িতে, তদন্তে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক শিল্পাঞ্চল জুড়ে। মানুষের ঢিলেঢালা মনোভাবের কারণেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী বলছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রতিষ্ঠিত শিল্পপতি সোনু আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করল সিবিআই। সিবিআইয়ের পৃথক পৃথক দল ইতিমধ্যেই কুলটির বরাকরের হনুমান চড়াইয়ে তার আবাসন, দুর্গাপুরের বিধাননগরে তার আবাসন, কাঁকসার পাবনাড়ায় অবস্থিত তার কারখানায় ও কলকাতায় অবস্থিত তার কার্যালয়ে চালায় তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত কম্পিউটারের 5টি হার্ড ডিস্ক ও ল্যাপটপ।
নির্বাচনের দিনে যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। বাড়ি বাড়ি ভোট প্রচারকে গুরুত্ব দিয়ে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। জামুরিয়া এলাকায় ভোট প্রচারে ব্যস্ত রইলেন সিপিএম মনোনীত প্রার্থী ঐশী ঘোষও। রানীগঞ্জ পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ। শুধু বুথ নয়, এবার ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার চৌহদ্দির মধ্যেও থাকতে পারবে না রাজ্য পুলিশ। বুথ থেকে শুরু করে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার এলাকা পুরোটাই নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্রীয় বাহিনীর। ব্যতিক্রমী সিদ্ধান্ত কমিশনের। হিংসামুক্ত সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানালো কমিশন। বকেয়া বেতন প্রদানের দাবিতে আসানসোলের CMPDIL কার্যালয়ের সামনে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। গত প্রায় 5 মাস ধরে বকেয়া বেতন প্রদানের দাবিতে দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কয়লার নমুনা সংগ্রহ বিষয়ক প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে 2 দিবসীয় রাষ্ট্রীয় কর্মশালার পরিসমাপ্তি ঘটল বুধবার। CSIR এর রানীগঞ্জ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালার শেষ দিনে কয়লার নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোকপাত করলেন উপস্থিত বক্তারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।